আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই যে প্রগতিপত্র, এই প্রগতিপত্র থেকে অনেক কিছু জানার রয়েছে। এমন অনেক প্রশ্ন আছে যেগুলি ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। তাই পাশে যে প্রগতিপত্রটিকে দেখছেন, এই প্রগতিপত্র সম্বন্ধে সবটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমরা একের পর এক জেনে নিই যে এই প্রগতিপত্র থেকে কোন কোন বিষয়গুলি আমাদের জানার রয়েছে। প্রথমেই একটু নামকরণের দিকে চোখ রাখি। প্রথমেই রয়েছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র। দেখুন, এই নাম থেকেই কিন্তু 4টি প্রশ্ন আছে। নিরবচ্ছিন্ন, তাহলে এই প্রগতিপত্রের মধ্যে নিরবচ্ছিন্ন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, আপনাকে তার উত্তর জানতে হবে। এরপর রয়েছে সার্বিক, কেন এই প্রগতিপত্রের মধ্যে সার্বিক শব্দটিকে যুক্ত করা হয়েছে। এরপর রয়েছে মূল্যায়ন, আমরা জানি এটা মূল্যায়ন পত্র, সে নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু শেষে রয়েছে প্রগতিপত্র, এটিকে কেন প্রগতিপত্র বলা হচ্ছে, একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের প্রগতিপত্র কটি পাওয়া যায়, এই সকল বিষয় আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বেশ, আসুন তাহলে আজকের এই ভিডিওটিকে শুরু করি। তার আগে নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী, আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আমরা শুরু করি একের পর এক আলোচনা। আপনার বোঝার সুবিধের জন্য এই প্রগতিপত্রের ছবি আমি অবশ্যই স্ক্রিনের পাশে দিয়ে দেবো। যখন আলোচনা করব সেখান থেকে আপনার যেটি দেখার প্রয়োজন হবে সেটিকে দেখে নেবেন। তাহলে প্রথমেই রয়েছে নিরবচ্ছিন্ন, কেন এই শব্দটি ব্যবহার করা হয়েছে। দেখুন, এই যে মূল্যায়ন প্রক্রিয়া চলছে, এই মূল্যায়ন প্রক্রিয়া কিন্তু শিশুদের জীবনে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বিদ্যালয়ে এতদিন শিশুরা শুধুমাত্র পড়াশোনা শিখতে আসতো, কিন্তু আধুনিক যে শিক্ষাধারা, আধুনিক শিক্ষাধারার মতে শিশুরা শুধুমাত্র পড়াশোনা শিখতে আসছে না, এখানে সে সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে আসছে। এই সর্বাঙ্গীন বিকাশ শিশুদের জীবনে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটি কিন্তু তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একটি শিশু ছোট থেকে বড় হচ্ছে এবং তার সর্বাঙ্গীন বিকাশ ঘটছে। সেই সর্বাঙ্গীন বিকাশ কতটা ঘটছে সেটা কিন্তু এই পত্রের মধ্যে লিপিবদ্ধ করা থাকছে। তাই এখানে নিরবচ্ছিন্ন শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপর যেটা রয়েছে সার্বিক মূল্যায়নপত্র। সার্বিক শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, দেখুন এই যে মূল্যায়নপত্র, যেখানে আমরা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এই দুটো ইভ্যালুয়েশন সম্বন্ধে আজকে এই ভিডিওর মধ্যেই বলবো, কারণ এটি হচ্ছে আজকেরই টপিক, আজকেই আলোচনা করার বিষয়। তাহলে এই যে ফরম্যাটিভ এবং সামেটিভ, এই ইভ্যালুয়েশন দুটির মধ্যে একটি শিশুর কিন্তু সবটাকে বিশ্লেষণ করা হচ্ছে, সবটাকে মূল্যায়ন করা হচ্ছে। একটি শিশুর সার্বিক যে অংশ, সেই সবটা কিন্তু এই মূল্যায়ন পত্রের মধ্যে তার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে ধরা পড়ছে। তাই এখানে কিন্তু সার্বিক শব্দটা ব্যবহার করা হয়েছে। একে প্রগতিপত্র কেন বলা হচ্ছে, কারণ একটি শিশুর একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে কতটা প্রগতি হচ্ছে সেটাই কিন্তু এই নির্দিষ্ট এই পত্রের মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। তাই একে বলা হচ্ছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র। পাশে দেখতে পাচ্ছেন ছবি, আশা করি এই নামটিকে আপনি আর কোনোদিন ভুলবেন না। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্রোগ্রেস রিপোর্ট কার্ড। বেশ, আসুন পরবর্তী বিষয়ে চলে যাই। প্রত্যেকটি বিদ্যালয়ে এই রকম দুটি কার্ড থাকে, একটি হচ্ছে এই যে রং আপনি দেখতেই পাচ্ছেন এবং অপরটি হচ্ছে এই যে রং আপনি দেখতে পাচ্ছেন। এখন এই রং এবং এই রং কেন, এই যে হলুদ রংটিকে দেখতে পাচ্ছেন, এই হলুদ রংটি ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য ব্যবহার করা হয়। আপনি পাশে দেখতে পাচ্ছেন ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য এই হলুদ রঙের যে কার্ড, সেই কার্ডটিকে ব্যবহার করা হয়। এবং এই যে কার্ডটি রয়েছে, এই কার্ডটি কিন্তু ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 এর জন্য ব্যবহার করা হয়, আপনি পাশে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে একটা চারিদিকে খবর ছড়িয়েছে যে ক্লাস 5 কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আসতে চলেছে, এই পরিকল্পনা কিন্তু নতুন না। এই কার্ড যখন ছাপা হয়েছে তখন থেকেই কিন্তু এখানে ক্লাস 3, 4 এবং 5 এই তিনটিকে একসঙ্গে এর মধ্যে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5কে যুক্ত করার কাজ কিন্তু 2025 সালে নতুন করে হচ্ছে না, এটা অনেক দিন আগেই শুরু হয়েছে। আসুন তারপর এর ভিতর কোন বিষয়বস্তুগুলি রয়েছে আমরা একটু চোখ বুলিয়ে নিই। আমরা জানি যে মূল্যায়ন সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে পর্যায়ক্রমিক মূল্যায়ন, একটা হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন। আসুন প্রথমে পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্বন্ধে জেনে নিই। এই যে পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, সেটা কিন্তু 3টে পর্বে হয়।
আপনি জানুয়ারি থেকে মাস গুনতে গুনতে যান, 4 মাস অন্তর অন্তর কিন্তু এটা হবে, অর্থাৎ 12টা মাস একটা নির্দিষ্ট বছরের মধ্যে এই যে মূল্যায়ন, এই মূল্যায়নটি কিন্তু 3 বার হবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে হতে পারে, মে, জুন, জুলাই, আগস্ট মাসে হতে পারে, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে হতে পারে। তাহলে কখন কখন শিশুদের এই পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন করা হচ্ছে সেটা কিন্তু আপনি 4 মাস করে গুনতে গেলেই কিন্তু পেয়ে যাবেন। এবারে এখানে যে মজার বিষয়টি রয়েছে যে সামেটিভ ইভ্যালুয়েশন বিষয়টি কি, দেখুন আমরা যখন বিদ্যালয়ে পড়তাম, এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে তখন আমাদের নির্দিষ্ট একটি শিক্ষাবর্ষের মধ্যে 2টি পরীক্ষা নেওয়া হতো। তাহলে সেই পরীক্ষা বলতে আমরা যেটা বুঝছি যে আমাকে একটি কোশ্চেন পেপার দেওয়া হতো এবং সেই কোশ্চেন পেপার দেখে আমি অ্যান্সার শিটে তার উত্তরগুলিকে লিখতাম। সেই যে ব্যবস্থাপনা কিন্তু এখনও ভিন্ন রূপে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেও রয়েছে। সেই ব্যবস্থাপনার দিকেই আমরা সামেটিভ ইভ্যালুয়েশন হিসেবে মনে রাখবো। অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন মানে হচ্ছে শিশুরা বছরে 3 বার একটি প্রশ্নপত্র পাচ্ছে এবং সেই প্রশ্নপত্রটিকে একটি উত্তরপত্রে লিখছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। 3 বার হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য, সেখানে 4টে নির্দিষ্ট সক্ষমতার কথা বলা হয়েছে। এখানে কিন্তু কোনো সাবজেক্টের কথা কিন্তু বলা হয়নি, আপনি জানলে অবাক হবেন। তাহলে প্রথমেই রয়েছে সংযোগ স্থাপনের সক্ষমতা। আপনি কিন্তু পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি কিন্তু নেই। এখানে প্রথমেই রয়েছে সংযোগ স্থাপনের সক্ষমতা, এবং তারপর রয়েছে সমন্বয় সাধন সক্ষমতা, তারপর সমস্যা সমাধানে সক্ষমতা, এবং সবার শেষে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে নির্দিষ্ট কোনো বিষয়ের নাম উল্লেখ করা হয়নি, তার পরিবর্তে এখানে কিছু সক্ষমতার কথা কিন্তু বলা রয়েছে। প্রথম পর্বে 10, দ্বিতীয় পর্বে 10 এবং তৃতীয় পর্বে 30, মোট 50 নম্বরের মূল্যায়ন করা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে দিয়ে। এখন যখন আপনি 3 বা 4 বা 5-এ চলে যাবেন তখন সেই নাম্বারটা কিন্তু একটু বদলে যাবে। অর্থাৎ ক্লাস 1 এবং 2 সেখানে কিন্তু সক্ষমতাগুলির নাম লেখা রয়েছে, কোনো বিষয়ের নাম লেখা নেই, এবং 3, 4, 5 সেখানে কিন্তু বিষয়ের নাম লেখা রয়েছে, যেখানে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং কলা ও কর্মশিক্ষা নামগুলি উল্লেখ করা আছে। এবং আপনি জানলেন যে এই পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন 3টি পর্বে হচ্ছে। 1 এবং 2 এর জন্য 10, 10, 30 এবং 3, 4 ও 5 এর জন্য 10, 20, 50, অর্থাৎ 3, 4, 5 মোট একটি বিষয়ে 80 নম্বরের মূল্যায়ন হচ্ছে, এবং 1 এবং 2 একটি বিষয়ে 50 নম্বরের মূল্যায়ন হচ্ছে। তাহলে আশা করি পর্যায়ক্রমিক বা সামেটিভ ইভ্যালুয়েশন সম্বন্ধে এই মুহূর্তে আপনার কাছে আর কোনো সমস্যা নেই। আপনি মনে মনে ভাবুন যে আমরা যখন বিদ্যালয়ে পরীক্ষা দিতাম, প্রশ্নপত্র উত্তরপত্রের মধ্যে লেখালেখি করে পরীক্ষা দিতে হতো, সেই বিষয়টি মোটামুটি সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে আসে। সেই বিষয়টিকে মাথায় রাখুন, তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কোনটা আর সামেটিভ ইভ্যালুয়েশন কোনটা সেই নিয়ে আপনার কাছে বর্তমানে আর কোনো সংশয় থাকবে না। বেশ, আসুন আমরা এবারে একটু ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়নের দিকে চোখ বাড়াই। এখানে আপনি যদি পাশের কার্ডের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানে 5টি সূচকের কথা বলা রয়েছে। সেই 5টি সূচক হলো অংশগ্রহণ, প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি ও সহযোগিতা এবং নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। তাহলে এই যে সামেটিভ ইভ্যালুয়েশন, এই সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু নির্দিষ্ট একটি শিক্ষাবর্ষের মধ্যে নির্দিষ্ট একটি পর্বের অন্তে বা পর্বের শেষে, অর্থাৎ বছরের মধ্যে 3 বার হচ্ছে। এবারে এই যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, তার প্রক্রিয়াটা কিন্তু একটু অন্যরকম। এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এখানেও 3টে ভাগ রয়েছে, কিন্তু এই 3টে ভাগ মানে নির্দিষ্ট 3টে দিন নেই, যে 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনি কোনো একটি শিশুকে দেখবেন এবং তার অংশগ্রহণ, প্রশ্ন করা, অনুসন্ধানে আগ্রহ, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি ও সহযোগিতা এবং নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ, সেই নাম্বারগুলিকে বসিয়ে দেবেন, এমনটা কিন্তু নয়। তাহলে এই যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন, সেটা নির্দিষ্ট কোনো একটি দিনের উপর কিন্তু নির্ভর করছে না। সেটি কিন্তু একটি বিদ্যালয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রতিনিয়ত একটি শিশুকে পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করার মধ্যে তার সিদ্ধান্ত তিনি বছরের নির্দিষ্ট 3টে দিনে এখানে লিপিবদ্ধ করবেন। কিন্তু তাকে যে মূল্যায়ন করার যে বিষয়, অর্থাৎ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন যখন করছেন একটি ছাত্রকে, সেটা কিন্তু নির্দিষ্ট একটি দিনে করছেন না, সেটা প্রতিদিন করছেন, প্রতিনিয়ত করছেন এবং নির্দিষ্ট একটি জায়গায় তিনি সেগুলোকে রেকর্ড করে রাখছেন এবং তার যে গড় মান, সেই গড় মানটিকে তিনি বছরের 3টে দিন
এখানে বসিয়ে দিচ্ছেন। এবারে এই যে সামেটিভ ইভ্যালুয়েশনের যে মান এবং ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের যে মান তার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। সামেটিভ ইভ্যালুয়েশন সেটা হচ্ছে 10, 10 এবং 30, এবং ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সেটা হচ্ছে 10, 20, 20। অর্থাৎ সামেটিভের জন্য প্রথম পর্বে 10, পরের পর্বে 10 এবং তৃতীয় পর্বে 30, মোট 50 1 এবং 2 এর ক্ষেত্রে। এবং ফরম্যাটিভের ক্ষেত্রে প্রথমে 10, পরেরটাই 20, তারপরেরটাই 20, অর্থাৎ দুটোতেই 50, কিন্তু সেখানে ওই কোন পর্বে কত থাকছে সেটা একটু পার্থক্য আছে। আবারও বলে দিচ্ছি, সামেটিভের ক্ষেত্রে 10, 10, 30, মোট 50, এবং ফরম্যাটিভের ক্ষেত্রে 10, 20, 20, মোট 50। এই হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 এর যে ব্যবস্থাপনা সেটি। বেশ, এবারে আমরা যে প্রস্তুতিকালীন মূল্যায়ন দেখতে পেলাম তার যে সূচকগুলি রয়েছে, অংশগ্রহণ, প্রশ্ন করা, অনুসন্ধানে আগ্রহ, ব্যাখ্যা ও প্রয়োগ ইত্যাদি, সেখানে আপনি কোনো একটি শিশু কোন জায়গায় অবস্থান করছে সেটিকে জানার জন্য আপনি এর পিছন পাতায় চলে যাবেন। পাশে দিয়ে দিয়েছি, সেখানে দেখে নিন। দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল অংশগ্রহণ। এবারে সেই অংশগ্রহণে কোনো একটি শিশু কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কে ভালো কে খারাপ কি করে বুঝবেন, তার জন্য সেই প্রত্যেকটি সূচককে কিন্তু আবার 4টি করে অংশে ভাগ করা হয়েছে। আমি একটি সূচক বলে দিচ্ছি, কারণ সব সূচক বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না দেখতে। এখন কারোর যদি প্রয়োজন থাকে তাহলে জানাবেন, তাহলে এটিকে নিয়েও কিন্তু যেমন আপনাদেরকে বলেছিলাম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, সেটা বানানোর কাজ চলছে। ঠিক একই রকমভাবে এটিকে নিয়েও বিস্তারিত ভিডিও বানাবো, তখন আলোচনা করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রয়োজন আছে কিনা। যেমন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্বন্ধে জানিয়েছেন, ভিডিও বানাচ্ছি, চলে আসবে। এটার সম্বন্ধে জানালে এটাকেও আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব। আসুন এখন একটি বিষয়ে দেখে নিই। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সেখানে কিন্তু আমরা 5টি সূচককে পেয়েছি। তার প্রথম সূচক হচ্ছে অংশগ্রহণ। এখানে আপনি চলে আসুন যে অংশগ্রহণের ক্ষেত্রে একটি শিশু কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনি কেমন করে বুঝবেন, সেটি বোঝার জন্য পাশের আবারও বলে দিচ্ছি, আপনি সূচকটিকে দেখতে পাচ্ছেন, সেখানে রয়েছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ও নেতৃত্বদানের গুণাবলী আছে। অর্থাৎ সেই সকল শিশুকে আপনি ফুল মার্কস দেবেন অংশগ্রহণের ক্ষেত্রে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং নেতৃত্বদানের গুণাবলী আছে। বেশ, এরপর তাদের থেকে একটু কমা ছেলে বা তাদের থেকে একটু কম নাম্বার পাবে মূল্যায়নে, সেটি হচ্ছে যে আদান প্রদানের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারপর যে শিশুটি দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে অংশগ্রহণ করছে কিন্তু আদান প্রদানে আগ্রহ কম, সে একটু কম নাম্বার পাবে। এবং তারপরে যে শিশুটি আছে যে অংশগ্রহণে স্বল্প উৎসাহী, অর্থাৎ আপনি ভাবলেন যে এই মুহূর্তে কোনো একটি শিশুকে আপনি ইভ্যালুয়েশন করবেন অংশগ্রহণ, এই যে সূচক তার উপর দাঁড়িয়ে আপনি দেখলেন যে সেই শিশুটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং নেতৃত্বদানের গুণাবলী তার মধ্যে আছে, তাহলে আপনি 10-এ 10 দিয়ে দিলেন। এবারে দেখলেন যে সেই শিশুটি আদান প্রদানের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তাহলে সে আগের শিশুর থেকে একটু কমা। বেশ, তারপরে আপনি দেখলেন যে পরের শিশুটি অংশগ্রহণ করছে কিন্তু আদান প্রদানে তার আগ্রহ কম, তাহলে সে 2 নম্বর এবং 1 নম্বর শিশুর থেকে আরেকটু কম। এবারে 4 নম্বরে আপনি দেখলেন যে অংশগ্রহণের স্বল্প উৎসাহী, তাহলে সে A, B, C 3টে শিশুর থেকেই নিচে অবস্থান করছে। এই হচ্ছে ব্যবস্থাপনা। এই সূচকের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সম্বন্ধে এই নাম্বারগুলি এখানে কিন্তু বসাতে হয়। এবং সবার শেষে যে ইন্টারেস্টিং বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এখানে গ্রেড দেওয়া রয়েছে। সেই গ্রেডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আপনাকে বলা হতে পারে যে কোনো একটি শিশু 88 পেয়েছে, তাহলে সে কোন গ্রেড পেল, তখন কিন্তু আপনাকে এই পাশের যে চার্ট আছে সেই চার্ট দেখে কিন্তু বলতে হবে। তাই এই চার্টটিকে স্ক্রিনশট করে নেবেন, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এখানে যেটি রয়েছে যে 90 থেকে 100-র মধ্যে যারা পাবে তারা অবশ্যই A+ পাবে। তারপর যেটা রয়েছে 80 থেকে 89-এর মধ্যে সে কিন্তু A পাবে। তারপর যেটি রয়েছে 70 থেকে 79 সে B+ পাবে এবং 60 থেকে 69 সে B পাবে। 45 থেকে 59 সে C+ পাবে এবং 25 থেকে 44 সে C পাবে এবং বিলো 25 D পাবে। এরকম করে একবার শুনে মনে রাখা সম্ভব নয়, তাই পাশের যে আমি এর ছবিটিকে দিয়েছি সেটিকে স্ক্রিনশট করে নিন এবং আপনার খাতায় নোট করে নিন। তাহলে এখান থেকে আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আর বেশি কিছু আলোচনা করার নেই। যদি আপনাদের নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই কার্ডগুলিকে নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দেব।
তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।